অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু। চলতি মাসেই জনমতের ভিত্তিতে ঠিক হবে নাম ও প্রতীক। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিদ্যমান দল ও কাঠামো, বললেন হাসনাত ও নাসিরউদ্দিন। বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। বাংলাদেশের অফলাইনে 1 লক্ষ মানুষের কাছে যাব। আপনাদের মতামতের ভিত্তিতেই ছাত্রদের উদ্যোগে যে দলটি গঠন হবে সেই দলের নাম আমরা নির্ধারণ করবে। জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে বিএনপিও। ছাত্রদের সঙ্গে সমন্বয়ের চিন্তাভাবনা চলছে, তাড়াহুড়ো না করার আহ্বান সালাউদ্দিনের। আমরা একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছি আমাদের দলের পক্ষ থেকে, এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের খসড়া করেছেন। সব কিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। বাস্তবায়ন হলে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আশা ডক্টর ইউনূসের। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ের পর হাইকোর্ট বিএনপির কর্মী সমর্থকের হট্টগোল। হামলায় এক সাংবাদিক আহত, ফাঁসির 9 ও যাবজ্জীবন কারাদণ্ডের 25 আসামি খালাস। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। ময়দান ছাড়ছেন মুসল্লিরা, ফিরতি যাত্রায় মানুষের ঢল। ফিলিস্তিনিদের সরিয়ে ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় সমালোচনার ঝড়। প্রত্যাখ্যান করল হামাস। উপনিবেশবাদের নতুন রূপ, বলছেন বিশ্লেষকরা। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হলো নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। জনমতের ভিত্তিতে ঠিক হবে নাম ও প্রতীক। দুপুরে ব্রিফিংয়ে কথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিদ্যমান দল ও রাজনৈতিক কাঠামো। সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 1 লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে। জনগণের মতামত গ্রহণ করতে প্রতিটি জেলায় 1000 করে ফর্ম দেয়া হবে। অনলাইনে ও অফলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে মতামত জানানোর সুযোগ থাকবে। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। আপনাদের মতামতের ভিত্তিতেই ছাত্রদের উদ্যোগে যে দলটি গঠন হবে সেই দলের নাম আমরা নির্ধারণ করবে, এবং জনগণের যে ভয়েসটা আছে সেটা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ যে রূপরেখা বা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণে সেই মার্কাটার কিভাবে সুযোগ রাখা যায় সেটাও নিশ্চিত করব। দেশের ইতিহাসে যে নজির নেই তাই করতে যাচ্ছে এই তরুণরা। দলের নাম বা প্রতীকের মতো আদর্শও ঠিক হবে জনমতের ভিত্তিতে। কোনো আদর্শকে চাপিয়ে দেয়া হবে না দেশের মানুষকে, জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। অতীতের মতো নয় যে আমরা একটা ধারণ করা আদর্শ, আমরা নিজেদের ধারণ করা রাজনৈতিক কাঠামো মানুষের উপরে চাপিয়ে দিব। নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে অংশ নিয়ে নিজ মতামত প্রকাশে দেশের মানুষকে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় জাতির পক্ষ থেকে সব সংস্কার কমিশনারদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, মানুষের তাদের নাগরিক অধিকার ভুলে যাওয়ার অভিজ্ঞতা তৈরি হয়েছিল। এই সংস্কার প্রস্তাব নাগরিক অধিকার নিশ্চিত করবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। প্রতিবেদনটি যাচাই বাছাইয়ের জন্য জনগণ, রাজনৈতিক দল ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনের মধ্যে কাছে উপস্থাপন করা হবে। বিশ্বের দরবারে এই সংস্কার পুস্তক পরিবেশনে এর ইংরেজি অনুবাদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্ত সার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব এবং রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। এই মুহূর্তে যমুনায় ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং, সরাসরি যাব সেখানে। বড় বড় কেসগুলো কিভাবে কুলুষিত হয়ে গেছে পুলিশি তদন্তের কারণে। পুলিশের তদন্তগুলো খুবই ফল্টি এবং অনেক ক্ষেত্রে এটা ম্যানিপুলেট করা যায়। তো সেই জায়গায় ওনারা বলেছেন যে একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। আর অনেকগুলো আছে। আরেকটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ, ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের তো জনসংখ্যা বাড়ছে। বাংলাদেশ তো সেই আগের হাইকোর্ট দেখেন 1971, এরপরে আমাদের লিবারেশন ওয়ার্ডের পরে যে আমাদের হাইকোর্ট, সেই একই হাইকোর্টের একই জায়গায় আছে। এই জন্য হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া যায় সেটা বলেছেন। এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। তারপরে গরিব মানুষের জন্য লিগাল সার্ভিস, লিগাল এইড দেওয়া হয়, এই লিগাল এইডের এই কাজটা আরও এক্সপার্ট করার কথা বলেছেন এবং এই কাজটা যাতে গ্রাম পর্যন্ত চলে যায়। বাংলাদেশের গ্রামগুলো তো এখন বড় হচ্ছে, সেখানে মানুষের অনেক আধুনিক জীবনের অনেক বিষয় এসে গেছে। তো ফলে সেখানেও দেখা যাচ্ছে প্রচুর তো কেস ওইখানেও হয়। তো সেই জন্য এটা। আর কোর্টের যে ভিতরে যে আইনজীবীরা যে পলিটিক্সটা করেন সেই বিষয়ে ওনারা একটা সুপারিশ করেছেন। এটার জন্য কিভাবে এই পলিটিক্সটা করবে সেই বিষয়ে তারা একটা নীতিমালা দিয়েছেন। আর এগুলোই ছিল মূল। আমার কলিগ আজাদ মজুমদার, উনি এখন ইয়ের উপর বলবেন, সিভিল সার্ভিস। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ শুরু। আজকে জনপ্রশাসন কমিশনের যে চেয়ারম্যান জনাব আব্দুল মুঈদ চৌধুরী, উনি ওনার সুপারিশগুলো উপস্থাপন করেছেন বিস্তৃত আকারে। 16টি অনুচ্ছেদে ওনারা অনেকগুলো সুপারিশ করেছেন, যেগুলো আসলে একদম তিনটা ধাপে কার্যকর করার জন্য ওনারা বলেছেন, কিছু স্বল্প মেয়াদে, কিছু মধ্যমেয়াদে এবং কিছু দীর্ঘমেয়াদে। তো আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা হয়তো সবগুলো সুপারিশ আপনাদেরকে বলতে পারবো না। আমি জাস্ট কিছু হাইলাইটস আপনাদের সাথে এখন শেয়ার করব, আর আমরা যখন এটার সামারিটা আপনাদের কাছে শেয়ার করব, আমরা আশা করব তখন আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমরা সরাসরি ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। পরের খবরে যাচ্ছে। বিএনপিও জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি ছাত্রদের সঙ্গে সমন্বয়ের চিন্তাভাবনা চলছে, তবে তাড়াহুড়ো করা যাবে না। দুপুরে প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা বিষয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোড ম্যাপ প্রকাশের দাবি জানান সালাউদ্দিন। বলেন, নির্বাচন নিয়ে সময়ক্ষেপণের কৌশল অবলম্বন করলে জাতি মেনে নেবে না, তাই নির্বাচনমুখী সংস্কার করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। এছাড়াও ফ্যাসিবাদের দোসরদের পদে বহাল রাখলে সরকার সফল হবে না বলেও সতর্ক করেন এই বিএনপি নেতা। আপনারা সংসদ নির্বাচন দিতে দেরি করলে গত একটি অনুষ্ঠানে বলেছিলাম জনগণের সামনে তার যৌক্তিকতা তুলে ধরবেন।
আপনারা কি যৌক্তিকতা তুলে ধরেছেন? আমরা একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছি আমাদের দলের পক্ষ থেকে, এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের খসড়া করেছেন। সব কিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং এটার একটা ঐতিহাসিক গুরুত্ব থাকবে। সুতরাং এই বিষয়ে তাড়াহুড়ো না করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব, সংশ্লিষ্ট সকলকে। দেশে আর কোনো স্বৈরাচারী তৈরির সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ডক্টর মিয়া গোলাম পরোয়ার। খুলনায় দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা শীর্ষক স্মারক এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। গত 16 বছরে দেশের সবগুলো বিভাগকে তৎকালীন সরকার তছনছ করে দিয়েছিল অভিযোগ করে গোলাম পরোয়ার বলেন, স্বৈরাচারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা এত অন্যায় অত্যাচার করেছেন যে তাকে পালিয়ে যেতে হয়েছে। অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। বৃহত্তর এই খুলনা যারা শহীদ ছিলেন তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন। মানুষের জীবনের মৌলিক সবকিছুকে তছনছ করে দিয়ে হত্যা, খুন, গুম, ফাঁসি, নিষ্ঠুর নির্যাতনের বর্বর ইতিহাস সৃষ্টি করেছিল। মানবতার হত্যাকারীর সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। এবং জনতার উত্তাল আন্দোলনে, কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে 5ই আগস্ট গণভবন থেকে ইতিহাসের সবচেয়ে ভিন্ন ফ্যাসিস্ট সে এবং তার বোন হেলিকপ্টারে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয়েছে। গণহত্যায় অভিযুক্ত পলাতক আসামিদের বন্দি প্রত্যর্পণ চুক্তিতে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর পুলিশ মহাপরিদর্শক বলছেন, ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির মাধ্যমে আসামিদের ফেরাতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 110 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে মাত্র 35 জন আসামি। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উষ্মা প্রকাশের পর বুধবার নৌ পুলিশ সদর দফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে মুখ খুলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, অনেক আসামি দেশের বাইরে পালিয়ে থাকার কারণে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির প্রক্রিয়া চলছে। কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভাগ আসবে তাদেরকে অ্যারেস্ট করার। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা আসামিদের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায়। উত্তরা যে ঘটনাটা ঘটছে আমরা দুইজনও আজকেও আলাপ করছি, এটা কেন হচ্ছে এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। এছাড়া শিক্ষার্থী ও পেশাজীবী সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তা না আটকিয়ে নিজস্ব এলাকায় কর্মসূচি পালনের অনুরোধ জানান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। উচ্ছেদের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্প বন্ধ। বাঘাবাড়ি ডিপো থেকেও হচ্ছে না তেল সরবরাহ, পণ্য ও যাত্রী সেবা বিঘ্ন। আবারও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো টঙ্গীর তুরাগতীর। লাখ লাখ মানুষের অংশগ্রহণে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। বিশ্বশান্তি ও মুসলিম উম্মার হেদায়েতের আশায় মোনাজাতে চোখের পানি ফেলেন ধর্মপ্রাণরা। মোনাজাত শেষে ময়দান ছাড়তে শুরু করেন মুসল্লিরা। ফিরতি যাত্রায় মানুষের ঢল নামে। টঙ্গীর ইসলামা ময়দান থেকে রায়দুল ইসলাম শুভ এবং তানভীর হাসান মেঘকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। খোলা আকাশের নিচে অসহায় বান্দা, সৃষ্টিকর্তার সমীপে দুই হাত। শূন্যের দিকে তাকিয়ে ক্ষমা, রহমত আর সমৃদ্ধির ফরিয়াদ মহান রাব্বুল আলামিনের দরবারে।
মনের যত কথা, যত চাওয়া, চোখের পানিতে আবেদন জানান আরশের মালিকের কাছে। বুধবার বেলা 12টার পর থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। সকাল থেকেই মূল ময়দান সহ আশপাশে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মানুষ। খোলা আকাশের নিচে মূল সড়ক সহ অলিতে গলিতে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন আখিরি মোনাজাতে। প্রায় আধা ঘন্টার এ মোনাজাতে পাপাচার, অন্যায় কাজ থেকে মুক্তি ছাড়াও পরিত্রাণ চাওয়া হয় পরকালীন। সবাই নামাজ পড়তে হবে, ঘরে নামাজ পড়তে হবে, বাইরে নামাজ পড়তে হবে, এই দোয়াটাই করছি আল্লাহর কাছে। একাধারে সবাই আমরা হক পথে থাকবো। এই হকের মেহনত সারা পৃথিবীর উম্মতের কাছে পৌঁছে দিতে পারে, এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি। এর আগে ফজর নামাজের পরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় শেষ দিনের কার্যক্রম। বক্তব্য চলে মধ্যদুপুর পর্যন্ত। দেশের শান্তি, শৃঙ্খলা আর সমৃদ্ধি কামনা করা হয় মোনাজাত থেকে। কামনা করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই ভ্রাতৃত্ব বোধ বজায় রাখেন। আমি আল্লাহর কাছে চেয়েছি যাতে আমি প্রতি বছর সম্মিলিত নামাজে অংশগ্রহণ করতে পারি। দোয়া করলাম আল্লাহ পাক যেন আমাদের আমল, আমাদের ঈমান যেন সহি করে। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন বিভিন্ন জেলা থেকে আগতরা। এ সময় পথে পথে ঢল নামে ঘরে ফেরা মানুষের। বাসায় গিয়ে আমরা দিনের উপর মেহনত করবে, ইসলাম প্রচারটাকে কিভাবে সমস্ত মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারে সেটা এখান থেকে শিক্ষা দেওয়া হয়েছে। আগামীতে এই আল্লাহর রাস্তায় বের হইতে চাই। এবার যে একটা ফাড়ে দিছে, মানুষ একদম সুন্দর সুশৃঙ্খলা ভাবে ইজতেমাটা করে যেতেছে, যথাযথভাবে যাত্রা করতে পারতেছে। আপনার শিডিউলগুলো খালি আছে। 8 দিন বিরতি দিয়ে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গত কয়েকদিনে কোরআন এবং হাদিস থেকে অর্জিত শিক্ষা গ্রহণ করে শুধু আত্ম উন্নয়ন নয়, পারিপার্শ্বিক কল্যাণ সাধন করাই ধর্মপ্রাণদের মূল লক্ষ্য। তাই তো ইসলামের সুমহান বাণী নিজ নিজ গন্তব্যে গিয়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজ সংস্কারে মনোনিবেশ করবেন আগতরা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইজতেমা ময়দান থেকে ফিরতি যাত্রায় গণপরিবহন ও ট্রেনে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে আব্দুল্লাহপুরে আছেন রায়দুল ইসলাম শুভ এবং টঙ্গী স্টেশন রোডে আছেন তানভীর হাসান মেঘ। সরাসরি প্রথমেই যাব রায়দুলের কাছে। রায়দুল, 3 দিন জিকির, দোয়া আর ইমানি বয়ানের মধ্য দিয়ে নিজেদেরকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার পর আজ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে দ্বিতীয় ধাপে শেষ হলো। দ্বিতীয় ধাপে মধ্যে দিয়ে শেষ হলো প্রথম ইজতেমার প্রথম পর্ব। 12:30টার পর আমরা দেখতে পেয়েছি যে মোনাজাত শেষ হওয়ার পরেই কিন্তু সাধারণ যে মুসল্লিরা আছেন ইজতেমার মাঠ কিন্তু ছাড়তে শুরু করেন এবং আমরা সড়ক পথে যে চিত্র এই মুহূর্তে দেখাতে চাই, আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য বার যেমনটা মুসল্লিদের চাপ থাকে বা এই সড়কটিতে যে চাপটি থাকে সেই চাপটি কিন্তু এবার কম লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে সবাই ভোগান্তি এড়ানোর জন্য বেশিরভাগই আসলে ব্যক্তিগত বাহন, বিশেষ করে বাস যেগুলো রয়েছে বা ব্যক্তিগত গাড়ি ভাড়া করে তারা নিয়ে আসেন। আমরা বাস কাউন্টারে যা কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন এবারের গত প্রথম পর্বের তুলনায় কিন্তু এবারের যাত্রী সংখ্যা তাদের কিন্তু কম বলে তারা যেমনটা বলছেন। তবে এবার যেই আয়োজনে দ্বিতীয় ধাপে যে আয়োজনটি ছিল এই আয়োজনটিতে মুসল্লিরা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য এবং স্বস্তির সাথে ইজতেমায় অংশগ্রহণ করেছেন এবং তারা যেমনটি বলেছেন যে অন্যান্য বার যে মুসল্লিদের চাপ থাকে সেই চাপটি কিন্তু এবার তারা পাননি। স্বাচ্ছন্দ্যে আল্লাহর যে সান্নিধ্য লাভের আশায় যে হেদায়েতি বয়ানগুলো ছিল সেই বয়ানগুলো কিন্তু তারা অনেকটা স্বস্তির সাথেই শুনেছেন এবং এই 3 দিন যে নতুনভাবে আগামীর পথ চলা সেই পথ চলা যেন ভালো এবং দৃঢ়ভাবে নিজেকে তৈরি করতে পারেন এবং আগামীতে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারেন সেই লক্ষ্যেই এই ইজতেমার মাঠ ছাড়ছেন এই মুসল্লিরা। সব কিছু মিলিয়ে যদি বলতে চাই সড়ক পথের চিত্র একেবারে স্বস্তিদায়ক, যানবাহন চলাচল একেবারেই স্বাভাবিক হচ্ছে, কোনো যানজট নাই এবং মুসল্লিদের মধ্যেও কোনো ভোগান্তির আমরা চিত্র দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে সড়ক পথের খবর। আমরা একটু রেলপথের খবর জানবো। টঙ্গী স্টেশনে আছেন আমাদের সহকর্মী তানভীর হাসান মেঘ।
স্টেশনের যাত্রীদের অভিযোগ দিয়ে একটু শুরু করতে চাই, কেননা ইজতেমার যে আখিরি মোনাজাত, সেই মোনাজাত শেষ হওয়ার পরপরই কিন্তু এই টঙ্গী স্টেশনে যে মুসল্লি, সেই মুসল্লি হাজার হাজার মুসল্লির ঢল নামতে শুরু করে এবং তারা এক পর্যায়ে এখানে আসার পর থেকেই যে অভিযোগটি আমরা পেয়েছি, মূলত টিকিটের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য তো একদিকে নেওয়া হচ্ছে না এবং নরসিংদীগামী যে ট্রেনটি রয়েছে, অর্থাৎ যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের যে অভিযোগটি, সেটি ছিল মূলত 20 টাকার যে টিকিট, সেটি মূলত 70 টাকা করে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে তারা এটি তীব্র ক্ষোভ জানিয়েছে যে কেন টিকিটের দাম এত বৃদ্ধি রাখা হচ্ছে। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত রেল কর্তৃপক্ষ থেকে কিন্তু এবার মোট 9টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছিল এবং যেখানে সকাল 7টা থেকেই কিন্তু ঢাকা থেকে ছেড়ে এসেছে, যেগুলো টঙ্গীতে ছিল 4টি ট্রেন ছিল, সেগুলো ঘণ্টাখানেক আগে, অর্থাৎ ইজতেমার যে আখিরি মোনাজাত, সেই মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরপর 4টি ট্রেনই কিন্তু ছেড়ে গিয়েছে, যেখানে টঙ্গী থেকে ঢাকা যাবে 5টি ট্রেন, অন্যদিকে টঙ্গী থেকে জামালপুর স্পেশালে যাবে একটি ট্রেন, যেটি ইতিমধ্যে কিন্তু ছেড়ে গিয়েছে ঘণ্টাখানেক আগে। অন্যদিকে টঙ্গী থেকে টাঙ্গাইলে যাবে স্পেশাল একটি ট্রেন। এবং সেই সঙ্গে আরও একটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা পর্যটক এক্সপ্রেস আর বনলতা কক্সবাজার, এই 5টি ট্রেন বাদে কিন্তু সবগুলো ট্রেনই কিন্তু এই টঙ্গী স্টেশনে থামছে এবং মুসল্লিদের কথা চিন্তা করে কিন্তু তারা এই সেবাটি দিয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু এবার এই রেল স্টেশনে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার রেলওয়ে পুলিশ, অর্থাৎ রেলওয়ে পুলিশ থেকে কিন্তু যদি কোনো কিছু হারিয়ে যায়, কোনো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোনো জিনিস যদি হারিয়ে যায়, সেই ব্যবস্থা কিন্তু তাদেরকে রাখা হয়েছে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ জিনিসটি এই রেলওয়ে পুলিশ অর্থাৎ লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে তারা দিয়ে যায়। এবং সেই সঙ্গে তারা মাইকিংয়ের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটিও কিন্তু রেখেছে। তবে সবচেয়ে যে অভিযোগটি বারবারই আসছে, সেটি হচ্ছে আখিরি মোনাজাত শেষ হওয়ার পরপরই কিন্তু এখানে হাজার হাজার মানুষের ঢল নামে। অন্যান্য বারের তুলনায় আমরা প্রতিবার দেখি যে টঙ্গী স্টেশনে কিন্তু লাখো লাখো মানুষের ঢল থাকে, এবার একটু ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই সঙ্গে নরসিংদীর যে ট্রেন এবং সেই সঙ্গে ভৈরবের যে ট্রেন, সেইগুলো নিয়ে কিন্তু অসংখ্য অভিযোগ তারা করছে। একদিকে ট্রেনের টিকিট তারা বলছে যে নরসিংদীগামী যে ট্রেন, সেগুলো 20 টাকা করে দৈনন্দিন যে ভাড়া, সেই জায়গায় 50 টাকা বেশি গুনতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী স্টেশন থেকে সবশেষ খবর। টঙ্গী রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন তানভীর হাসান মেঘ এবং এর আগে আব্দুল্লাপুর থেকে যোগ দিয়েছিলেন রায়দুল ইসলাম শুভ। সিলেটে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে কঠোর নিরাপত্তায় আদালতে তোলা হয় ইমরান আহমেদকে। এরপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গত বছরের 20 অক্টোবর রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার হন সাবেক এই মন্ত্রী। তার বিরুদ্ধে গোয়াইনঘাটে হত্যাসহ 3টি মামলা রয়েছে। দুপুরের সময় আরও থাকছে। বিপিএল ফাইনালের টিকিট নিশ্চিতে সন্ধ্যায় খুলনার মুখোমুখি হবে চিটাগং। স্থানীয়দের ওপর আস্থা কিংসের শক্তিশালী দল নিয়ে আত্মবিশ্বাসী টাইগার্স। মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটে রাজশাহী ও রংপুর বিভাগে বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। এতে ফিলিং স্টেশনে এসে জ্বালানি না পেয়ে ফেরত যাচ্ছে যানবাহন। এমন পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কালো কাপড় মোড়ানো তেলের পাম্প, জ্বালানি না পেয়ে ফিলিং স্টেশন থেকে ফেরত যাচ্ছে যানবাহন। পেট্রোল পাম্প মালিক শ্রমিকদের ধর্মঘটে দেশের উত্তরাঞ্চলে বন্ধ জ্বালানি তেল সরবরাহ। বুধবার সকাল থেকে স্থবির হয়ে পড়ে রাজশাহী ও রংপুর বিভাগের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন কার্যক্রম। কারণ হিসেবে বলা হয়, বিনা নোটিশে মঙ্গলবার অভিযান চালিয়ে নগর একটি পেট্রোল পাম্প উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ। এতে ক্ষুব্ধ হয়ে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এমন পরিস্থিতিতে তেল না পেয়ে দুর্ভোগে সাধারণ মানুষ। চরম দুর্ভোগ। এখন আমরা এই হয়রানি
বেকার, এখন কোথায় আমরা তেল নিতে যাবো বলে? তেলের জন্য আসছি, এখন সব পাম্প বন্ধ। আমার তেল আছে এক দাগ, আমাকে অনেক দূরে যাওয়া লাগবে, এখন আমি তেল কোথায় পাবো? অনেক পেশাজীবী তারা তাদের নিজস্ব যে ভেহিকেল আছে এটা নিয়ে তারা বের হয়েছে, কিন্তু আসলে তেল পাচ্ছে না। তারা ধর্মঘট করতে পারে, তাদের এটা অধিকার আছে, কিন্তু সেটা নোটিশ করে করা উচিত। জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরের কার্যক্রম। অয়েল ডিপোতে আটকে আছে তেলবাহী ট্যাঙ্কার। অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন এবং বিক্রি বন্ধ রাখা হয়েছে। এর শুরু না হওয়া পর্যন্ত আমরা এইভাবে চালা যাব। মালিকদের এই দাবি দেওয়া না মানা পর্যন্ত আমরা আমাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে। সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরের পদ্মা, যমুনা ও মেঘনার অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়। ওমর ফারুক, সময় সংবাদ। বিদেশ থেকে আমদানি করা 74টি গাড়ি শেষ পর্যন্ত প্রতি কেজি 24 টাকা 50 পয়সা দরে বিক্রি করল চট্টগ্রাম কাস্টমস হাউস। উন্মুক্ত নিলামে লোহা তৈরির প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে গেল কেটে স্ক্র্যাপ করা গাড়িগুলো। শেখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমতে। নিলাম শেডে চত্বরের পরে আছে বাঙালি হিসেবে বিক্রির জন্য রাখা 74টি গাড়ির কাটার টুকরো। তার পাশের কক্ষে সেই টুকরো নিলামে বিক্রি করছেন কাস্টমস কর্মকর্তারা। 58টি লটে 74টি গাড়ি নিলামে বিক্রির জন্য প্রতি টনে ভিত্তি মূল্য ধরা হয়েছিল 53,000 টাকা, কিন্তু নিলামে দর উঠে 24,500 টাকা পর্যন্ত। অবশ্য 13,000 টাকা থেকে শুরু হয়েছিল এই নিলাম ডাক। স্ক্র্যাপগুলো আমরা বিক্রি করতে পারছিলাম না, যেহেতু এটা স্পট নিলামের সুযোগ ছিল না, বাট এনবিআর এর বিশেষ পারমিশনের মাধ্যমে এগুলো আমরা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করলাম। গত বছরের আগস্ট সেপ্টেম্বরে স্ক্র্যাপ করতে কাটা হয়েছিল এই 74টি গাড়ি। মামলা সহ নানা জটিলতায় গাড়িগুলো আগেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল বলে দাবি কাস্টমসের। বিআরটির প্রতিনিধিদের মতামতের প্রেক্ষিতে গাড়িগুলো পরবর্তীতে স্ক্র্যাপ করে আমরা এগুলো এখন স্ক্র্যাপ হিসেবে বিক্রি করছি। এদিকে মূল্যবান গাড়ি ভাঙারি হিসেবে বিক্রি করা নিয়ে বিড়াতদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে সত্যারোপের কারণে রিরোলিং মিলগুলোই উন্মুক্ত নিলামে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় বলে অভিযোগ তাদের। পণ্যগুলি যদি অবাধে নিলাম করার সুযোগ দেওয়া হতো তাহলে রাজস্ব বৃদ্ধির ব্যাপারে একটা অবস্থান পেত। কাস্টমে গাড়ি যখন আমদানি কারিগররা এটা আইসে এরা মামলা ঢুকাই দেয়, যখন অকশনে চলে যায় মামলাটা, এই মামলাগুলো আমাদেরকে পেশ করতে হচ্ছে। নিলামে চট্টগ্রামের 15টির বেশি রিরোলিং মিল অংশ নেয়। একসময় এগুলো ছিল বিভিন্ন দামি ব্র্যান্ডের গাড়ি, এরপর কেটেগুলো স্ক্র্যাপ করা হয়েছে। এখন চলে যাবে রিরোলিং মিলে, তৈরি হবে লোহার রড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পেতে যাচ্ছে বগুড়া এয়ারফিল্ড। জরাজীর্ণ 4,500 ফুটের রানওয়ে সম্প্রসারিত হবে 10,000-এ। আগামী বর্ষা মৌসুমের আগেই শুরু হবে রানওয়ে সংস্কারের কাজ। সিভিল এভিয়েশনের এমন পরিকল্পনায় সম্মতি দিয়েছেন মন্ত্রণালয়। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 4,700 ফুট দীর্ঘ রানওয়ে, পূর্ণাঙ্গ কন্ট্রোল টাওয়ার, টার্মিনাল ভবন সহ প্রয়োজনীয় সবকিছু থাকলেও কোনো বাণিজ্যিক বিমান ওড়েনি বগুড়া বিমানবন্দরে। 2000 সালে নির্মাণ কাজ শেষ হলে রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয় বিমান বাহিনীকে। 2 যুগ ধরে আকাশপথের সেবা থেকে বঞ্চিত বগুড়াবাসী। রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ নিতে যাচ্ছে বগুড়া এয়ারফিল্ড। এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরটি পরিদর্শন করেছেন। এখন চলছে সমীক্ষার কাজ। এখানে যদি আপনি বিনিয়োগ বান্ধব করতে চান, বিনিয়োগকে আকৃষ্ট করতে চান, এখানে এয়ারপোর্টের বিকল্প নেই। শহীদ চান্দু স্টেডিয়ামেও দীর্ঘ 17 বছরে আন্তর্জাতিক খেলা করায়নি বিমানবন্দর না থাকার অজুহাতে। বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেন এলাকাবাসী। লোকালি একটা উন্নয়ন হবে, আমি আশাবাদী যে আমাদের এর থেকে সরকারের রাজস্ব আমরা আশা করি রাজস্ব দ্বিগুণ করে দিতে পারব। বগুড়া মানুষ একদিকে যেমন শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলার দাবি জানাচ্ছে, একইভাবে এখানে দাবি জানাই আমরা আপনার বিমানবন্দরের। কর্তৃপক্ষ জানিয়েছে চলতি শুষ্ক মৌসুমে শুরু হবে রানওয়ে সংস্কারের কাজ। পরে 4 ধাপের প্রথম পর্যায়ে রানওয়ে আরো 6,000 ফুট বাড়িয়ে অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সেবা চালু করা হবে। পরের ধাপগুলোতে উন্নীত করা হবে আন্তর্জাতিক বিমানবন্দরে। ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, ইমিডিয়েট যে আমাদের রানওয়েটা মেরামতের কাজ এই শুষ্ক মৌসুমে শুরু হয়ে যাবে। গভর্নমেন্ট অফ বাংলাদেশের এখানে অ্যাপ্রুভালের ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে এগিয়ে যাব, কিন্তু ফার্স্ট ফেজটা আমরা এখনই শুরু করতে চাই, বিকজ রানওয়েটা নষ্ট যদি হয়ে যায় তাহলে নিচে থেকে করতে গেলে হিউজ অ্যামাউন্ট অফ মানি হবে। যাত্রী পরিবহনের পাশাপাশি শিল্প পণ্য রপ্তানির সুযোগের মধ্য দিয়ে দেশের অন্যতম হাব হয়ে উঠবে বগুড়া।
এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। জ্বালানি সংকট মোকাবিলায় চলতি বছরে ৩৪ কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। তবে অতীত অভিজ্ঞতা থেকে এই পরিকল্পনা অনেকটা উচ্চাভিলাষী বলে মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। কেননা ২০১২ সালে ৪ বছরে ৪৮ কূপ খননের লক্ষ্য ঠিক করা হলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ১৬টির। যদিও পেট্রোবাংলা জানাচ্ছে হালনাগাদ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করা হয়েছে পরামর্শক কমিটি। ফারাক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। তীব্র জ্বালানি সংকট, দিন দিন কমছে দেশীয় উৎপাদন, আবার আমদানি নির্ভরতায় ব্যয় বৃদ্ধির চাপ, এমন সব নানা প্রতিকূল বাস্তবতায় ২০২২ সালের মাঝামাঝি ৪৮ কূপ খনন ও সংস্কারের উদ্যোগ নেয় জ্বালানি বিভাগ। লক্ষ্য ছিল ২০২৫ সালের মধ্যে এসব কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। কিন্তু এ যেন কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই অবস্থা। ২০২৪ সালের মধ্যে অন্তত ৩৫ কূপ খনন ও সংস্কারের কথা থাকলেও কাজ হয়েছে মাত্র ১৬টির, আর তাতে সম্ভাবনা জেগেছে দৈনিক ১৮৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার। যদিও জাতীয় গ্রিডে এখন পর্যন্ত গ্যাস যুক্ত করা গেছে মাত্র ৭২ মিলিয়ন ঘনফুট হারে। কিন্তু জ্বালানি সংকট সামাল দেওয়ার এই কার্যক্রমে কেন এত ধীর গতি? এক হলো জমি অ্যাকোয়ার করার ব্যাপারে একটু ডিলে হয়। ২ নম্বর পয়েন্ট হলো খননের ক্ষেত্রে অনেক ম্যাটেরিয়ালস পারচেজের ক্ষেত্রে একটু ডিলে হয়, অর্থাৎ সামঞ্জস্যতার মধ্যে গ্যাপ থাকে। রিগ আছে, ম্যাটেরিয়ালস নাই, আবার রিগের সমস্যা, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। পেট্রোবাংলা জানাচ্ছে আগের কালক্ষেপণ পুষিয়ে নিতে ঢেলে সাজানো হচ্ছে পরিকল্পনা। চলতি বছরই ৩৪ কূপ খনন ও সংস্কারের মাধ্যমে নির্ধারিত সময়েই লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সংস্থাটি। এর মধ্যে নিজস্ব রিগে ৬টি কূপের কাজ পেয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক ও সিসিডিসি। ১৪ কূপের কাজ করবে বাপেক্স, আর বাকিগুলোর কাজ দেওয়া হবে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রে। এখন যেভাবে আমরা এগুচ্ছি, আশা করি যে এই ডিলেটার হবে না। আমরা যখন কোনো ডিপিপি অ্যাপ্রুভড হয়ে যাবে তার আগেই আমরা ক্রয় কাজ সংক্রান্ত যে প্রসিডিউরাল ম্যাটার্সগুলো আছে সেগুলিকেও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছি। এটা হলে আমাদের নিট দেখা যাবে যে ৮ থেকে ৯ মাস সেভ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন আর অর্থ ছাড়েও আনতে হবে গতি, নতুবা কাগজে পরিকল্পনাতেই আটকে থাকবে সবকিছু। একটা উচ্চাভিলাষী বক্তব্য সবসময় আসে, সুতরাং এই যে ঘোষণা এবং বাস্তবতার একটা বড় বড় ফারাক রয়ে গেছে। যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আক্রমণাত্মক একটা প্রোগ্রাম পরিকল্পনা নিতে হবে। এক একটা ড্রিলিংয়ের জন্য ওই ফাইলটা প্রায় ১ বছরের মতো সময় অর্থ মন্ত্রণালয়ে আটকে থাকে, তো সেটাকে তো আমাদেরকে মীমাংসা করতে হবে। বিদ্যমান কার্যক্রম শেষে আগামী বছর থেকে ৩ বছরে আরও ১০০টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হলেও সিঙ্গেল প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা নয়, করা হয়েছে নিরুৎসাহিত। সকালে রাজধানী আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেন, জলবায়ু পরিবর্তনের সমস্যার সঙ্গে প্লাস্টিক সম্পর্কিত। প্লাস্টিকের ব্যবহার কমাতে জাতীয়ভাবে নানা পদক্ষেপ নিতে হবে। পরিবেশ উপদেষ্টা জানান, প্লাস্টিক নিরসনে ফিনল্যান্ডের সরকারের সঙ্গে চুক্তির বিষয়ে কথা চলছে। দেশে এখন পর্যন্ত যে সকল প্লাস্টিক বানানো হয়েছে তা নিয়ে পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, প্লাস্টিকের বিকল্প নিয়ে ভারতে হবে। এছাড়া প্লাস্টিকের উৎপাদন কমাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের বিষয়েও জানান পরিবেশ উপদেষ্টা। যেটার আমাদের রেডিলি অ্যাভেইলেবল অল্টারনেটিভ আছে, অর্থাৎ সহজেই বিকল্প আছে, সেটা আমরা এখন বন্ধ করে দেব। যেটা আমাদের বিকল্পটাকে মার্কেটে আনতে একটু সময় লাগবে, সেটা আমরা একটা ফেজ আউট টাইম ঠিক করব যে আমরা কবে করব, কিন্তু সেই ফেজ আউট টাইমটা 2030 হতে পারে না। যেহেতু আমরা ইত্যবসরে অনেক একবার ব্যবহার্য প্লাস্টিক পলিথিন বাজারে নিয়ে এসেছি, সেইগুলো আমরা কেমন করে রিসাইক্লিং করতে পারি। এবার এটা একটু মনে রাখতে হবে যে জলবায়ু পরিবর্তনের সমস্যাটার সাথেও কিন্তু এটা সম্পৃক্ত, কারণ প্লাস্টিকটা হচ্ছে ওই তেলের মানে পেট্রোলিয়ামের একটা বাই প্রোডাক্ট। রাজশাহী অঞ্চলের আমের গাছগুলোতে দুলছে মুকুল। গত বছরের তুলনায় এবার মুকুল বেশি আসায় ভালো ফলনের প্রত্যাশা বাগানীদের।
গুণগত মানের আম উৎপাদনে বাগানীদের সহায়তার আশ্বাস ফল গবেষণা কেন্দ্রের। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। মুকুল উকি দিচ্ছে সবুজ পাতার আড়ালে, মুকুলের মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশ। চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলের আমের বাগানগুলোতে মুকুল আসা শুরু হয়েছে। মাঘের শেষে আশানুরূপ মুকুল আসায় খুশি বাগানীরা, সেই সঙ্গে বেড়েছে ব্যস্ততাও। গাছের গোড়া পরিষ্কারের পাশাপাশি পোকা দমনে ছিটানো হচ্ছে কীটনাশক। সংশ্লিষ্টরা বলছেন, আমের আকার ও গুণগত মান ঠিক রাখতে মুকুল আসার এ সময় গাছের বিশেষ যত্ন নিতে হয়। সময় মতো ঔষধ দেওয়া না হলে প্রচুর মুকুল ঝরে যায়। পরিচর্যা আগে থেকে করলে জিনিসটা ভালো হবে, ফলনটা ভালো হবে, সেই জন্য আমরা আগে থেকে পরিচর্যা করি। পরিচর্যা যদি না করি তাহলে তো আম আসবে না গাছে, তো এর জন্য স্প্রে করা লাগে, পানি দেওয়া লাগে। গোড়া কোপাই দিয়ে আমরা জঙ্গলগুলো আগে পরিষ্কার করে দিই যেন পোকা পকড় না থাকে। তারপরে ভারী কোপ দিলে আপনার যে জমির উর্বরতা সেটা আসে, আসার পরে সারটা দিয়ে পানি দিয়ে আবার কোপ দেওয়া হয়, তাহলে জমির উর্বরতা ভালো আসে এবং গাছের ফলটা ভালো হয়। আমের উৎপাদন ঠিক রাখতে বাগানীদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় ফল গবেষণা কেন্দ্র। গাছে যদি পোকার উপদ্রব থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা স্প্রে অতি দ্রুত এখনই দিয়ে দিতে হবে। আর মুকুল আসার পরে যেটা দিব সেটা হলো আমরা ইমিডাক্লোরোপিড 0.75 ml পার লিটারে এবং 2 গ্রাম ম্যানকোজেব পার লিটার পানিতে দিয়ে পুরোপুরি স্প্রে করে দিতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহী অঞ্চলে 96,200 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 13.5 লাখ মেট্রিক টন আম। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও ভিসা প্রদানের হার আশঙ্কাজনকভাবে কমিয়ে দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। বুধবার রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইউরোপের ভিসা প্রত্যাশীরা। তারা বলেন, অবৈধ অভিবাসীদের ঢলে নষ্ট হচ্ছে সম্ভাবনাময় শ্রমবাজার, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। জানান, ইতালি, ফ্রান্স ও পর্তুগালের শিথিল অভিবাসন নীতির সুযোগ নিয়ে মিথ্যা শরণার্থী সেজে আবেদন করছেন বহু বাংলাদেশি। এতে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি ও সংকুচিত হচ্ছে শ্রমবাজার। বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী ঠেকানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে আয়োজকরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। দেশের বাইরের খবর জানাবো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। গাজার ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তহীনতাকে কাজে লাগিয়ে সংশ্লিষ্টদের ভড়কে দিতে এমন মন্তব্য বলে ধারণা তাদের। অনেকে আবার একে উপনিবেশবাদের সঙ্গেও তুলনা করছেন। এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়াও মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। নেতানিয়াহুর সেনাদের বর্বর ধ্বংসযজ্ঞের 1 মাস না পেরোতেই এবার গাজা দখলের ইচ্ছা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চাভিলাষী পরিকল্পনা উপস্থাপন করেন, যেটি অনুযায়ী ফিলিস্তিনি বাসিন্দাদের দেশ ছাড়া করে অঞ্চলটি পুনর্নির্মাণ করতে চান ট্রাম্প। পাশাপাশি নতুন করে মার্কিন আদলে সাজাতে চান ফিলিস্তিনকে। তার এই পরিকল্পনাকে উপনিবেশবাদের নতুন রূপ বলেও আখ্যা দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম। সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা প্রকাশের পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছেন দুই সরকার প্রধান। ট্রাম্পের এই পরিকল্পনাকে অযৌক্তিক বলে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, এটি আদৌ কোনো পরিকল্পনার ভিত্তিতে করা মন্তব্য নাকি প্রেসিডেন্টের আকাশকুসুম কল্পনা তা নিয়েও চলছে গুঞ্জন। মিডল ইস্ট ইনস্টিটিউটের মার্কিন পররাষ্ট্র নীতিমালা বিষয়ক বিশ্লেষক ব্রায়ান কাটুলিসের ধারণা, হাওয়ায় গুলি ছুড়ছেন ট্রাম্প। সংশ্লিষ্টদের একটু ভড়কে দেওয়ার জন্যই ট্রাম্প এমন মন্তব্য করেছেন, যেমনটা করেছেন কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ এবং পানামা ও গ্রিনল্যান্ড দখল নিয়ে। গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে নেতানিয়াহু সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলেও মন্তব্য করেন কাটুলিস। এ অবস্থায় ট্রাম্পের হস্তক্ষেপে তিনিও হাফ ছেড়ে বাঁচার চিন্তাভাবনা করছেন। যদিও ইসরায়েলের জোট সরকারের ডানপন্থী সদস্যরা গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ কায়েম করতে চান। এতে ট্রাম্প গাজার দখল নিলে তা ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে বলে উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে।
এদিকে ট্রাম্পের ঘোষণার ঘণ্টাখানেক বাদেই সৌদি আরব জানায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়াবে না তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে নিজেদের স্পষ্ট অবস্থান জানান সৌদি যুবরাজ। ফিলিস্তিন এবং ইসরায়েল দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়াও। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ে শুরু থেকেই তারা তাদের অবস্থান স্পষ্টভাবে জানান দিয়েছেন। ট্রাম্পের পরিকল্পনার ভিত্তিতে তাদের সিদ্ধান্ত বদল হবে না বলেও জানান তিনি। তার মতে, ক্যানবেরা শুরু থেকেই মধ্যপ্রাচ্যের দ্বিরাষ্ট্রনীতিকে সমর্থন দিয়ে এসেছে। ভবিষ্যতেও এই অবস্থান অনড় থাকবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্যরা। কেন্দ্রশাসিত অঞ্চলটির ৭০ বিধানসভা আসছে, চলছে ভোট। ৭০ আসনে আসলে ভোট চলছে। আম আদমি পার্টির ৭০ আসনেই লড়ছে। বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে। ভোটের দৌড়ে আছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বুধবার সকাল ৭টা থেকে চলছে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রায় ১৪,০০০ বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। সকালেই ভোট দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য নেতারা। দিল্লি মে এক ऐसी सरकार बनाए जो केंद्र के साथ झगड़ा नहीं करे। ভোটদান প্রক্রিয়া শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি প্রথমবার ভোট দিতে যাওয়া নতুন প্রজন্মকে অভিনন্দন জানান। দিল্লির বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন আম আদমি পার্টি ৭০টি আসনেই লড়ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে। ভোটের দৌড়ে আছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও। ৭০টি আসনে দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য পেতে হবে ৩৬টি আসন। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে। একই সঙ্গে এই নির্বাচন কেজরিওয়ালের জন্য অস্তিত্বের লড়াইও। দিল্লির মসনদে আম আদমি পার্টির আধিপত্য বজায় থাকবে নাকি প্রায় ৩ দশক পর ক্ষমতায় ফিরবে বিজেপি, তা জানা যাবে আগামী রোববার ফল ঘোষণার দিন। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিপিএল এর খবর জানাবো। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু এখনও পুরোপুরি সমাধান করতে পারেনি চিটাগং। ফ্র্যাঞ্চাইজির ভুল স্বীকার করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য বড় কোনো বিদেশি তারকা আনছেন না তারা। খুলনা টাইগার্সের বিপক্ষে ফাইনাল নিশ্চিতের ম্যাচে শামীম ইমনদের উপরই পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক। এদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী মিরাজের দল। মিরপুরে দু দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ম্যাচের দিন সকালে এলেন, খেললেন, হেরে আবার চলে গেলেন। অথচ এই আন্দ্রে রাসেলকে নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল রংপুর রাইডার্স। রাসেলও জানেন সেটা, তাই তো মন খারাপ আর আক্ষেপ নিয়েই বিদায় নিলেন বাংলাদেশ থেকে। রংপুরের 3 বিদেশির কেউই পাত্তা পাননি খুলনা টাইগার্সের সামনে। 86 রানের টার্গেটের ম্যাচে দলের উইন্ডিজ তারকা হেডমায়ারের ব্যাটিংয়ে নামা লাগেনি। মোটে 1 ওভার বোলিং করতে হয়েছে জেসন হোল্ডারকে। এই দলটার বিপক্ষে বাঁচা মরার লড়াই চিটাগং কিংসের। যদিও তাদের দলে নেই তেমন বিদেশি তারকা। ছন্দে থাকা হায়দার আলীও পড়েছেন ইনজুরিতে। তবুও নতুন করে কাউকে আনার পরিকল্পনা নেই চট্টলার দলটার। চট্টগ্রামের টাকার গরম নাই, সেজন্য দেখাচ্ছে না। না, আমাদের ওই রকম কোনো কিছু নেই। আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনও তারাই আছে। এইরকম একটা ভাইটাল টাইমে ওর ইনজুরিটা অবশ্যই আমাদের টিমের জন্য একটু হলেও ব্যাকফুটে আমরা গেছি। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর পাশাপাশি চিটাগং কিংসকে নিয়েও হয়েছে অনেক আলোচনা। এখনও নাকি বেশ কিছু ক্রিকেটারকে দেয়া হয়নি প্রতিশ্রুত অর্থ। পেমেন্ট সহ নানা বিতর্ক নিয়ে ভুল স্বীকার করেছেন অধিনায়ক। একটা মানুষ যখন 12-13 বছর বা 15 বছর পরে আসে একটা স্ট্রাগলিং লাইফ থেকে, তাকেও কিন্তু আমাদের একটা মিনিমাম স্পেসটা দেওয়া সবারই থাকে। টুকিটাকি সমস্যা সব ফ্র্যাঞ্চাইজিরই আছে।
11 বছর পর বিপিএলে ফিরেছে সামির কাদেরের চিটাগং কিংস। এর আগে প্রথম 2 আসরে অংশ নিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। এই ফেরাটা স্মরণীয় করে রাখার প্রত্যাশা অধিনায়কের। অবশ্যই আমাদের উদ্দেশ্য তো সেটাই, বাট আমরা আগে কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি। দ্বিতীয় কোয়ালিফায়ার সামনে রেখে দিনটা হোটেলেই কাটিয়েছে চিটাগং কিংস। তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন খুলনা টাইগার্সের মেহেদী মিরাজ, নাইম শেখ, মাহিদুল অঙ্কনরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অভ্যুত্থানকারীদের নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু। চলতি মাসেই জনমতের ভিত্তিতে ঠিক হবে নাম প্রতীক। মানুষের আকাঙ্ক্ষা পূরণের আশা। দেশকে 4টি প্রদেশ, ফরিদপুর, কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ। ন্যায়পাল নিয়োগের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে 2 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও হেদায়েত কামনা। ফিরতি যাত্রায় মানুষের ঢল। 14 ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় পর্ব। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।